আলাইকুম। সুধী দর্শক আপনারা যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। আজকের এই লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। সাধারণত যেই সময়ে আমি লাইভ করি তা থেকে একটু দেরি হয়ে গেল। তার জন্য আমি দুঃখিত। আজকের এই লাইভ প্রোগ্রামে আমার সাথে আছে অ্যাডভোকেট মেহনাজ এবং আম সে আ বেশ আবেগী হয়ে উঠেছিল কয়েকদিন আগে। তার কয়েকটি ভিডিও সাক্ষাৎকার আমি দেখেছি। যেখানে আমি দেখেছি যে বর্তমান দিনে যে সমন্বয়কারী বা যারা আমাদের সরকারে আছেন, তাদের বিরুদ্ধে তার অনেক ক্ষোভ। সেই ক্ষোভের কারণই আমি জানার চেষ্টা করছি এবং বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেই বিষয়ে খোলামেলা আলোচনার জন্য এখানে তাকে ডেকে এনেছি। সে প্রফেশনালি আমার জুনিয়র। তাই তাকে স্নেহ করে তুমি করেই কথা বলব। মেহনাজ তোমাকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। সালামু আলাইকুম স্যার। অনেক ধন্যবাদ স্যার। আসলে এভাবে আপনার মতো মানুষ আপনার সাথে কথা বলা এবং আপনার কাছাকাছি থেকে আ কথা সবার সাথে বিনিময় করা এটা আমি শুকরগুজার করছি স্যার। অনেক ধন্যবাদ স্যার। মেহনাজ তুমি আমারই প্রফেশনের জুনিয়র এবং আমি খুব জেনে খুশি হয়েছি যে তোমরা কথা বলো, তোমরা কথা বলছো, দেশ নিয়ে ভাবছো। তোমার কয়েকটি ভিডিও ক্লিপ আমার হাতে এসছে এবং হাতে আসার পর আমি ভিডিওগুলো দেখেছি এবং সেই ভিডিওগুলোতে আমি দেখেছি তোমাকে বেশ আবেগপ্রবণ এবং সেই ক্ষেত্রে তুমি কতগুলো বিষয় এনেছো। যেমন তুমি বলেছো যে বাংলাদেশ এখন যে অবস্থায় পড়েছে এই পড়ার জন্য একদিন বাংলার জনগণ এর বিরুদ্ধে যাবে। এবং তুমি আরো যেটা ইঙ্গিত করেছো যে বর্তমান দিনে যারা সমন্বয়কারী তারা একটি রাজনৈতিক দল গঠন করে সমন্বয়কারী শব্দ ব্যবহার অলমোস্ট নিষিদ্ধ করে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে-মেয়েদেরকে তারা একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেখানে সার্জিস আলমকে মোটামুটি অর্ধচন্দ্র দান করা হয়েছে। এই সকল বিষয়গুলোতে তোমার এত আবেগ কেন হচ্ছে? মেহনাজ। ধন্যবাদ স্যার। আপনি অনেক বিজ্ঞ প্রাজ্ঞ। আ আপনার হচ্ছে আপনার যতখানি এক্সপেরিয়েন্সেস তার মানে অতখানি তো আসলে নেই বা ওই স্পর্ধা আসলে করি না। কিন্তু আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্যার যতটুকু বলব, মানে এটা অনেস্টলি স্যার আমার কিন্তু কোন দলীয় বা পেশা বা কোনো কিছু আমি কোনো দলের না। সত্যি কথা বলতে যেটা স্যার। আমি ৮-১০ টা মানুষের মতো এদেশের সাধারণ মানুষ এবং আমি শিক্ষানবিশ লয়ার এটাও আপনি জানেন স্যার। তো মূল কথায় যাই স্যার। আ আপনি বলছেন যে কেন ইমোশনাল হলাম। আমার ইমোশনাল এর মানে ফার্স্ট যে ইয়েটা সেটা হচ্ছে যখন গণ-অভ্যুত্থান নামে হচ্ছে একটা আন্দোলনের সৃষ্টি হলো। তো তখন আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটির যারা সমন্বয়ক আছে তাদের নেতৃত্বে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এবং হচ্ছে আ মা সরকারি ইউনিভার্সিটিতে ছেলেপেলে সবাইকে তারা ডাকলো। তো ফার্স্ট এ হচ্ছে এটা মনে হচ্ছিল যে আসলে কোঠা আন্দোলন। কিন্তু যখন দেখলাম স্যার আই এম honestly স্পিকিং স্যার, যখন দেখলাম আসলে আমার যেহেতু প্রফেশনটা ল প্রফেশন স্যার আপনি জানেন। যে ল প্রফেশনে সবসময় দেখবেন মানে মনের মধ্যে একটা অনুসন্ধিৎসু একটা কিছু বাস করে সবসময়। যে ইনকোয়ারি, where, which, whom, by whom মানে কেন? কিসের জন্য? তো সেই জায়গা থেকে হচ্ছে আমি যাই। তো যাওয়ার পর আমার যেটা মনে হলো যে ফার্স্ট ডে তে যখন গেলাম যে সবাই খুব সোচ্চার রাস্তায় বসে খুব আন্দোলন করছে যে হ্যাঁ, কোঠার তো আসলে একটা পরিবর্তন আসা উচিত। আসলে যখন দেখতে পারলাম যে মানে নরমাল একটা বিষয় সেটা থেকে রাজাকার, হ্যাঁ? মানে যেটা হচ্ছে গিয়ে আসলে কোন প্রসঙ্গতে আসার মতো কিছু না। নরমাল একটা বিষয়। সেটাকে রাজাকার বানিয়ে তারপর এটাকে হচ্ছে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস দিয়ে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা কি আসলে মানে হচ্ছে তিলকে তাল বানানো হচ্ছে। তো এক কথায় দুই কথায় শুধু দেখছি যে বাড়ছে। যখন আন্দোলনে গেলাম যে এরা কি করছে সামহাউ মানে কি ঘটছে। তখন দেখলাম যে আসলে আ আ আপনি খুশি হয়ে একবেলা হচ্ছে কিছু স্টুডেন্টদের আপনি কিছু পানি দিতে পারেন। নরমাল কিছু খাবার দিতে পারেন, কয়েক প্যাকেট বিস্কিট দিতে পারেন। সেটা কতদিন মানে কতবার? হ্যাঁ? তো একবেলার জায়গায় হচ্ছে দুবেলা করে আপনার কোল্ড ড্রিংকস আসছে, বিরিয়ানি আসছে, বার্গার আসছে। ওকে। ফার্স্ট 1 ডে অর 2 ডেইস ইট উইল বি গন। 3rd ডেজ এও দেখলাম যে সেইম। তো উম উম আ হোয়াটএভার আমার কাছে মনে হলো যে স্টুডেন্টদের বা সাধারণ জনগণের তো আসলে এই পরিমাণ মানে অর্থ বা এই পরিমাণ ডোনেট করার কথা না যে ৩ বেলা হচ্ছে বিরিয়ানি, ৩ বেলা বার্গার বা হচ্ছে কোল্ড ড্রিংকস এই টাইপের। তো আমার তখন মনের মধ্যে আসলে নিজের কাছে হলো যে আসলে কি বাঙালি হারছে? মানে তুমি কি বলতে চাচ্ছ তোমার কাছে তখন একটু বোধ হচ্ছিল যেখানে কোন ফাইন্যান্স কাজ করছে বা কোন টাকার সোর্স সেখানে কাজ করছে? প্লিজ কারণ হচ্ছে মানে এটা কিন্তু খুব নরমাল ব্যাপার। আমি যে কথাগুলি বলব আপনি মিলিয়ে দেখবেন খুবই নরমাল ব্যাপার। খুব নরমাল সেন্স। খুব নরমাল সেন্স কাজ করলে কিন্তু এগুলি মানুষ বুঝতে পারবে।
আপ্যায়ন জিনিসটা হচ্ছে আপনি আপনার নিজের থেকে ২ বার ৩ বার করতে পারেন। কিন্তু এতগুলি স্টুডেন্ট এবং ওভারঅল উত্তরে আমাদের যারা ছিল, হুম, আমাদের লয়ার বা যারা ছিল, আমি ২-১ জনের কাছে খবর নিই, তোমাদের ওদিকে কি অবস্থা? আমরা তো এরকম খবর নিই স্যার। আপনি যেমন স্যার দূর থেকে খবর নিচ্ছেন, আমরা এভাবে খবর নিই যে আসলে তোদের ওখানে কি অবস্থা? হুম। সেইম বিরিয়ানি খাচ্ছে, ছোট রাস্তায় পাহারা দিচ্ছে। কিভাবে স্যার সম্ভব? হাউ ইস ইট মানে পসিবল? পুরো আন্দোলনের পেছনে একটি কোঅর্ডিনেটেড ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিল। ডেফিনিটলি স্যার। আচ্ছা। তো সেখান থেকে স্যার আমার কাছে মনে হলো যে আসলে এটা তো কিভাবে পসিবল সবসময়। তো এরপরে অবজার্ভ করতে লাগলাম। অবজার্ভ করতে একটা সময় দেখলাম যে আসলে এখানে দিন তিলকে তাল। মানে যেখানে হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার উনি আসতে পারতেন বা উনি এদের সাথে বসতে পারতেন। সেখানে এটাকে শুধু পেছনেই পেছানো হচ্ছে। তো তারপরেও আসলে মানে তুমি এখানে বলতে চাচ্ছ, আমি একটু মাঝে একটু এক্সপ্লেনেশন এর জন্য, যে তুমি বলতে চাচ্ছ যে সেখানে প্রধানমন্ত্রীর একটি ফেইলিউর ছিল। যে উনি ছাত্রদের সঙ্গে কানেক্ট করতে পারছিলেন না। ব্যাপারটা কি সেখানে? হ্যাঁ, হ্যাঁ। মানে তো আমার কাছে আত্মসমালোচনার দিকটা আমাদের উন্মুক্ত থাকা উচিত। হ্যাঁ। অবশ্যই স্যার। এখানে হুম, স্যার আসলে আমি আগেও হুম, বলেছি, এখনো বলছি স্যার, আমি ব্যক্তিগতভাবে কোন দলের না, কোন মতের আ হুম, আ পন্থী না স্যার আমি। আমি হুম, সাধারণ জনগণ, আমার বাবা-মা আমরা সবাই সাধারণ। হুম, সাধারণ জনগণের জায়গা থেকে স্যার আমি ওভারঅল আমি আমার রিয়ালাইজিং টা জাস্ট শেয়ার করছি স্যার আপনার সাথে। তো হুম, সেখান থেকে মনে হলো যে কেন এরকম হচ্ছে? বা প্রাইম মিনিস্টার হয়তো চাইলে আসলে এসে এদের সাথে জয়েন করতে পারেন। কারণ হুম। এরা খুব নাজুক। স্টুডেন্টরা খুব নাজুক, যেহেতু আমরাও স্টুডেন্ট মানে হয়তো তাদের ইমোশনটা অনেক হাই তাদের। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো এখানে এসে যদি আমার মনে হয় উনি যদি এসে এদের সামনে দাঁড়াতেন, নিশ্চয়ই তারা তাকে মেঝেতে না, রোডে না বসতে দিয়ে তাদের পিঠটা ইয়ে করে দিতেন যে, "আপনি এখানে বসুন।" হুম। তাই না? কারণ দেখেন স্যার, ওভারঅল প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল এবং নরমাল ঢাকা ইউনিভার্সিটির নরমাল স্টুডেন্ট যারা ছিল, তারা সবাই কিন্তু স্যার নিজেদের একটা ইমোশন থেকে এসেছে স্যার। এখানে কিন্তু ব্যক্তিগত কারো কোনো হ্যাঁ, ইস্যু আমরাও চেয়েছিলাম কোটার পরিবর্তন হোক। হ্যাঁ। খুব নরমাল একটা বিষয়, নরমাল একটা দাবি। হুম। সেখান থেকে স্যার স্টুডেন্টরাও হচ্ছে শেষে গিয়ে বলল যে, "না, হঠাৎ করে স্টেপ ডাউন। হোয়াই শুড?" মানে কিভাবে সম্ভব? স্টেপ ডাউন কেন? কিন্তু অবাক এখানে একটা জিনিস কি তুমি লক্ষ্য করেছো? সেটা হচ্ছে, দেখো, ৫ই আগস্টের পরে আম আমি ১ম হিজবুত তাহরীর ইস্যুটা এনেছিলাম। যেখানে হিজবুত তাহরীর ইনভলভড। কিন্তু আমি অবাক হয়েছি যে আমরা দেখলাম আস্তে সমন্বয়কারীদের ভিতরে অনেকেই মুখোশধারী আসলে শিবির, এবং অনেকেই হিজবুত তাহরীর। কিন্তু ডিজিএফআই, এনএসআই এরা কেউ বলতে পারেনি এই আন্দোলনের সময় যে ওই ছেলেটি শিবির। জি এটা একটা স্যার। ব্যাপক ফেইলিউর না? এটা জনগণকে মিসলিড হওয়ার জন্য দোষ দেওয়া যায় না মেহনাজ। না স্যার। হুম, এবং ওই যে স্যার আপনাকে বললাম যে ফাইন্যান্স যেটা হুম, হচ্ছে ফুড ফাইন্যান্স যেটা, হুম, হ্যাঁ? আপনার লাঞ্চ, ডিনার দ্যাটস অল আর রিলেটেড স্যার। হুম, আপনার কি হুম। এমন মনে হচ্ছে স্যার? হ্যাঁ। এখানে কারণ আমরা তো এখন বুঝতেই পারছি বা শুনতে পাচ্ছি, দেখো কয়েকটা বিষয়, আ যে $২৯ মিলিয়ন এর ব্যাপারটা তো আমেরিকা থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের মুখের কথা এলো। তবে আরেকটা বিষয় তুমি সেটা লক্ষ্য করেছো কিনা? যে নাহিদ বলেছে যে তাদের ফাইন্যান্সিয়াল সোর্স তারা বলবে না। জি স্যার। এটাকে তুমি কিভাবে দেখো? তাহলে এখানে স্যার কথাটা হচ্ছে তারা বলবে না। কিন্তু হুম, আমাদের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তার কিন্তু সব খতিয়ে দেখা হচ্ছে। হুম, এবং তারা যখন নিজেরা যখন ক্ষমতায় চলে গেল, এরপরে বলা হলো যে দেশে কোনো ইকোনমিক্যালি কোনো ব্যাকআপ সে রেখে যায়নি। এটা কিন্তু স্যার একবারে মানে খুব নরমাল সেন্স এর ব্যাপার। তো হুম, রেখে যায়, তাহলে সেখান থেকে তাদের যে নিজস্ব যে ফাইন্যান্স এবং তাদের নিজস্ব যে এই যে শুনছি স্যার, হুম, এগুলো তো আসলে শোনা কথা যেটা, শোনা কথা ১০০ টার মধ্যে ১০ টা হলেও যদি সত্যি হয়, হুম। সেখানে স্যার তারা নিজেদের হচ্ছে বাড়িঘর, তাদের নিজেদের কেউ বিয়ে করেছে। কেউ হচ্ছে গিয়ে আ আপনার বাইরের জন্য পাসপোর্ট করে সেখানে হচ্ছে বিটকয়েন এর যে হিসাবটা স্যার, সেটা কি স্যার আদৌ স্যার সম্ভব? যেটা আমি কোনভাবে বা আপনি কোনভাবে বা আদারওয়াইজ কেউ কোনভাবে এটাকে বানিয়ে টানিয়ে মানুষের সামনে আনা। অ্যাবসোলিউটলি। এবং আরেকটি বিষয় হচ্ছে, তুমি তো লয়ের স্টুডেন্ট, সেটা হচ্ছে যে এই যে মানি লন্ডারিং ইস্যুটা। যারা জি, যারা তোমার এই টাকাগুলো বলছে তারা বলবে না সোর্স। কিন্তু যারা দান করছে এখানে তো প্রথমত ট্যাক্স ইভেশন এর ব্যাপার থাকে। এমনকি তোমার মানি লন্ডারিং ইস্যু থাকে। এবং জি স্যার। তারা বলতে চাচ্ছে না, তারা বলতে ভয় পায়। দ্যাট মিনস এমন কোন সেক্টর বা এমন কোন গ্রুপ যাদের একটা সিন্ডিকেট আছে। তুমি কি সিন্ডিকেটের কোন গন্ধ পাচ্ছ মেহনাজ? জি স্যার, এটা তো ১ম থেকেই স্যার। কারণ হুম, আপনি দেখেন গুলি দিয়ে হচ্ছে যেসব স্টুডেন্ট মারা গেছে, আমাদের যে সাধারণ ভাইয়েরা মারা গেছে স্যার, হুম, সেই সেই যে বুলেট গুলি স্যার, এগুলি কিন্তু স্যার নরমাল পুলিশের এখান থেকে মানে হচ্ছে ইউস করা হয়নি। হুম। এবং এমন একটা ভিডিও আমরা দেখেছি যে পাশাপাশি এক স্টুডেন্ট আরেক স্টুডেন্টকে পাশে থেকে হচ্ছে মিছিলের মধ্যে সে তাকে আ গুলি করে চলে গেল স্যার। এরকম অনেক ফুটেজ আমরা পেয়েছি। তারপরে হচ্ছে আরেকটা যেটা স্যার, ফার্স্ট যে হচ্ছে ছেলেটার নাম হচ্ছে আমার মনে পড়ছে না। ফার্স্ট যার কথা প্রচার করা হয়েছে, সে মারা গেছে। সে কিন্তু স্যার ফিরে এসেছে। রাইট।
তো স্যার আমার কথা হচ্ছে যে এরকম একটা আন্দোলন আমরা কারো লাশ পাইনি, কেউ লাশ হয়ে গিয়েছে, চলে এসেছে। স্যার ওভারঅল সবকিছুতে কি সন্দেহ কি হয় না? দেশের হুম, মানুষ কি সন্দেহ এখন আ আ এই কথাগুলি বলতে গিয়ে কেউ আমাকে বলেছে আওয়ামী লীগের দোসর, কেউ বলেছে যে আমি সুবিধাবাদী কেন স্যার? এগুলো তো খুব নরমাল একটা সেন্স। আপনি খুব নরমালি চিন্তা করলে জিনিসগুলি পাওয়া যায়। হুম, খুব নরমাল পাওয়া যায়। হুম, তো সে জায়গা থেকে হচ্ছে এরা এভাবে করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের হচ্ছে এভাবে করে নিয়ে এসে তাদের ক্ষতিগ্রস্ত করলো। তাদেরকে এসে দেখালো। দেশের মানুষ অলরেডি তারা বলল যে স্বৈরাচার নিপাত গিয়েছে। এখন থেকে দেশে হচ্ছে মৌলিক যে চাহিদা, বেকারত্ব এবং জনগণের 100% নিরাপত্তা। স্যার কোথায় নিরাপত্তা? এবং হুম। যে স্টুডেন্ট আসা হলো সমন্বয়ে কয়জন হয়ে এরপর তাদের কোনো খবরই নেই। স্যার এটা কিভাবে সম্ভব? তো এরপরে সার্জিস উনি যখন গেলেন নর্থ সাউথ এ তো স্যার কেলানি এটা তো স্যার তার প্রাপ্য। আমার কথা হচ্ছে দেখো এই যে নর্থ সাউথ এ গিয়ে সে যে হ্যারাসমেন্ট এর শিকার হলো সেটা বোধহয় অনেকটা তার প্রাপ্য হতে পারে। যদিও আমি ফিজিক্যাল কোনো ভায়োলেন্স কে কখনো সাপোর্ট করতে পারি না। কিন্তু তারপরেও একটা ব্যাপক পরিবর্তন কিন্তু দেখা শুরু করেছি সারা বাংলাদেশে। সেটা হচ্ছে অবশ্যই যারা তোমার এই নাগরিক পার্টিতে ঢুকতে পারেনি বা ঢোকেনি তারা অনেকটা abandoned হয়ে গেছে এবং abandoned হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এখন জনরোষের শিকার হচ্ছে জায়গায়, জায়গায়। আমি দেখতে পাচ্ছি। যে তোরা হ্যাঁ, স্যার কিন্তু এদের সঙ্গেই ছিলি। এখন তারা হয়েছে কি তারা না ঘর কা না ঘাটকা এবং নাগরিক তারা একটা বিপদে পড়ে গেছে এবং সার্জিসরা ওরা দল গঠন করেছে। ওদের ভেতর থেকে কয়েকজন বন্ধু-বান্ধব এখনো সরকারে আছে। দ্যাট মিনস তারা সরকার পার্টিতে পরিণত হয়েছে। যেহেতু তাদের বন্ধু-বান্ধব সরকারে। তাহলে এখন তুমি তোমার যে কথা তুমি বলেছিলে যে সামনে আরো মানে এটা ফেস করতে হতে পারে। তুমি এটা কেন বলছিলে? যে এই যে নাগরিক পার্টি ওদেরকে আরো ফেস করতে হবে। আরো হয়তোবা আরো ভয়ংকর সিচুয়েশন তাদেরকে ফেস করতে হতে পারে। এটা কেন? কারণ স্যার কারণ তো একটাই। আপনি যেটা বলছেন যে আমি যেটা বলছি যে মানে কেলানি তো তারাই খাবে। হুম, আজকে নিজের সম্মান তারা নিজেরাই হারিয়েছে। দেখেন স্যার আমি যদি হচ্ছে আপনার ডাকে যাই, একটা হুম, সময় আপনি আমাকে আ একটা লিগ্যাল কাজের ইস্যু দেখিয়ে ইউজ করলেন। হুম, এরপর হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট একটা লক্ষ্যের জন্য আমাকে ইউজ করে আপনি সে জায়গাটায় পৌঁছানোর পর আমাকে আপনি আর চিনছেন না। হু ইস শি? হুম, তো তখন এবং হচ্ছে আপনি আমার কাছে আপনার সম্মানটা আপনি নিজেই নষ্ট করেছেন তখনই যখন হচ্ছে গিয়ে আপনি আমাকে আ আ আমার জায়গায় দেখিয়েছেন যে আপনি চিটিং করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রতি ন্যূন সম্মান তো আমার থাকার কথা না। হুম, তখন তো গায়ে হাত মানে যেটাকে আমি হচ্ছে আসলে একটু করে বলেছি কেলানি। সেটা হুম, আমি না চাইলে তো সেটা অলরেডি মানে তার প্রাপ্য। এবং যেটা বলেছি যে সামনে দেখেন আরো কি হয়। হুম। এই যে স্টুডেন্ট আপনি কি স্যার মনে করেন একটা দেশের মন্ত্রিত্ব নেয়ার জন্য এই স্টুডেন্টদের যে নলেজ, তাদের যে ইয়া ক্লিয়ারিটি, তাদের যে আ আপনার মাইন্ডের যে অ্যাবিউজিং আমরা দেখলাম সবাই মিলে এবং তাদের যে আ সোশ্যাল একটা এ কি বলবো এটাকে ভায়োলেন্স যে তারা তৈরি করেছে, আপনার কি মনে হয় স্যার মানে তারা মন্ত্রী হওয়ার জন্য আদৌ তারা রেডি স্যার? না আসলে ব্যাপারটা হচ্ছে ৯০ এর অভ্যুত্থানের সঙ্গে যেমন আমরা জড়িত ছিলাম, আমরা কিন্তু সরকারের অংশ হইনি। হ্যাঁ? কিন্তু এদের কারণ হচ্ছে আমরা তখন বয়স কম ছিল। প্রথমত আমি নিজে ব্যক্তিগতভাবে আমি অতি বৃদ্ধ দেশ চালাক সেটাও চাই না। আবার অতি অল্প বয়সী দেশ চালাক সেটাও চাই না। কারণ হচ্ছে একটা এক্সপেরিয়েন্স এর প্রয়োজন আছে। এবং একটি সময় যারা অনেক বয়স তারা আমাদেরকে উপদেশ দিবেন। কিন্তু দেশ চালাবে ধরো যারা আমার মতো বয়স বা আশেপাশে বয়স তারা দেশ চালাবে। কিন্তু এবং নতুনদেরকে ট্রেইন আপ করতে হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে মাহফুজ আলম বলো, আসিফ মহিউদ্দিন বলো, নাহিদ বলো, ওরাই তো দেশ চালাচ্ছে। শুধু তাই না। তবে আরেকটা জিনিস এখানে আনার প্রয়োজন আছে। সেটা হচ্ছে আমরা চলো এখান থেকে একটু সরে যাই। সেটা হচ্ছে এই যে দেশের বাইরে থেকে ধরো পিনাকিরা, ইলিয়াসরা ওরা যেভাবে ভায়োলেন্স এর ইনস্টিগেট করছে দেশকে এবং দেশ বিরোধী কথাবার্তা বলছে। তারা এমনভাবে কথা বলছে যাতে করে জঙ্গিবাদ চাঙ্গা হচ্ছে এবং অনেক অল্প বয়সী লোকরাও আ ছেলেমেয়েরাও তারা এগুলো দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে। ৩২ নম্বরে হিজবুত তাহরীরের পতাকা উড়ছে। তারপরে আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে সরকার কিন্তু তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন স্টেপ নিতে পারে চাইলে কিন্তু নিচ্ছে না। এটাকে তুমি কিভাবে দেখো? স্যার এটা যদি বলতে যাই ৩২ থেকে আরম্ভ করতে স্যার। হুম, যেদিন ৩২ এর হচ্ছে আপনার এটা তো ভাঙচুর বলব না, আমি এটা একটা ধ্বংসযজ্ঞ স্যার। আমার ছেলেবেলা সবকিছুই আসলে আমাদের ঢাকা, হুম, ঢাকা কেন্দ্রিক। আপনি সেক্ষেত্রে যদি বলেন জাদুঘর, যদি বলেন আ শহীদ জিয়ার মাজার, যদি বলেন মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু ৩২ নাম্বার বাড়ি স্যার, চিড়িয়াখানা এগুলো ঘিরে স্যার আসলে আমার বেড়ে ওঠা। হুম, এবং আমার ছেলেবেলা বলেন, আমার মোরালিটি বলেন, আমার সুপারলেটিভ বলেন সবকিছুই কিন্তু এতটুকুকে নিয়েই ঘেরা। হুম, তো স্যার আসলে আমরা এটা শুনে মানে বড় হয়েছি আমার বাবা-মার কাছে বা আমার ফ্যামিলি মেম্বার এর কাছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উনি যদি তখন ডাক না দিতেন এবং উনার সাথে অবশ্যই উনার সাথে সহযোগী হিসেবে ছিলেন জিয়াউর রহমান। এই জিনিসগুলি চাইলেও কিন্তু স্যার আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধ, চাইলেও কিন্তু স্যার আমরা আমাদের জীবন থেকে মুছে ফেলতে পারব না এবং ইতিহাস কিন্তু চাইলেও আমরা ঘুরিয়ে ফেলতে পারব না স্যার। হুম, এটা কিন্তু একদম। অনবদ্য একটা জিনিস যেটা হচ্ছে মানে আমরা না দেখলেও হচ্ছে এটা আমরা ধারণ করি। সেই জায়গা থেকে স্যার আমি যখন যেতাম ৩২ এ ছোটবেলায় বা একটু বড় হওয়ার পরে, ওখানে গিয়ে স্যার একটা মানুষ মানে বুকে হচ্ছে বুলেট নিতে পারে। এই বাড়ির মধ্যে খোদাই করা হচ্ছে বুলেটের। মানে এগুলি কেমন যেন মানে নিজের কাছে মানে দেখতাম আর চিন্তা করতাম এরকমও হয় মাতৃভূমির জন্য এভাবে করে মানুষ ভালোবাসতে পারে, এভাবে করেও জীবন দিতে পারে। এটা হচ্ছে একটা শিক্ষা স্যার, এটা ট্র্যাডিশন এবং এই জায়গাগুলি হচ্ছে আমাদের জায়গা। আমি কিন্তু স্যার কোন দলের না, আগেও বলেছি এখনো বলছি। এখানে কিন্তু শহীদ জিয়ার মাজার ওটাও একটা আমার ভালোবাসার জায়গা। আমাদের তো স্যার আর জায়গা নেই স্যার। ঢাকা শহরে আর কোথায় জায়গা আমাদের? ঠিক। আমাদের শিক্ষার জায়গা তো এগুলোই স্যার। জাদুঘরে গিয়েছি। এটা বাংলাদেশের ঐতিহ্য। আমাদের তো আসলে ওভাবে করে গ্রামে আমরা বড় হইনি যে এগুলো ঠিক, দেখে এই জায়গা মানে আমাদের ইমোশনস গুলি এই জায়গাতে। ঠিক। তো স্যার যেদিন শুনতে পেলাম আমার আসলে কানে বিশ্বাস হলো না যে এটা কি সম্ভব আদৌ? মানে এই একটা জায়গা ধ্বংস করে ফেলবে যেটা হচ্ছে একটা শতবর্ষের আমার কাছে মনে হয় যে এটা একটা মানে প্রমাণ হয়ে এটা একটা ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি আসলেও পারবে তারা? হাত হুম, কি কাঁপবে না? স্যার আমি হুম, কিন্তু দেখছি চোখে বিশ্বাস হচ্ছে না। হুম, প্রচন্ড কষ্ট নিয়ে স্যার আমি গেলাম। যাওয়ার পরে যা স্যার দেখলাম কতটা পালভার্টেড হলে মানুষ এরকম একটা কাজ করতে পারে এবং ওভারঅল পুরা বাড়িকে ভেঙে গুঁড়িয়ে শুধু তাই না স্যার, ওখানে স্যার নামাজ পড়ছে, ঈদ মুবারক বলছে। হুম, এরপর ওখানে হচ্ছে ২-৩ টা বাইট যখন আমি দিতে চাচ্ছিলাম না স্যার। তারপর জোর করে যে আপু একটু বলেন। হুম, হুম, যখন কথা বলতে গেলাম, স্যার আমি কি বলবো? আমার কাছে শুধু মনে হচ্ছিল যে ছোটবেলায় পড়েছি আমাদের ছোট নদী চলে বাঁকে, বাঁকে খাঁটি সোনা চাইতে খাঁটি আমার দেশে। মানে কি পড়ে বড় কি দেখছি? আসলে স্যার আমার চোখে বিশ্বাস হচ্ছিল না। তো সেখানে হুম, তারা যেটা করল এবং এই যে উদ্ভট অঙ্গভঙ্গির নৃত্য এবং ফেরেশতা হচ্ছে তাদের নাকি সোয়াব দিচ্ছে স্যার। হুম। এবং ফেরেশতা যদি এবং তারা হিজবুত তাহরির হোক যেই হোক স্যার, আমার একটা কথা স্যার, তারা তো হচ্ছে ইসলামকেই তো ওখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছে, তাই না স্যার? এটা বিকৃত তো ইসলাম বিকৃত ইসলাম। হ্যাঁ, স্যার বিকৃত। ইসলামের কোথায় আছে স্যার যে মানে কারো বাড়ি ভেঙে এক না, মহিলা না, গিয়ে সম্মানিত করে না। এবং গণভবনে একজন শতবর্ষী প্রায় শতবর্ষী আমাদের দেশের পিএম তার অন্তর্বাস এভাবে ঘুরিয়ে ইসলামের কোথায় আছে না, স্যার? এভাবে করে কোন দেশের কালচার করে ইসলামকে প্রতিষ্ঠা করা স্যার আমি একটু শুনতে চাই তাদের কাছে স্যার। না, না, একেবারেই না, একেবারেই না। জঘন্য এবং কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি নাকি বলেছিলেন যে যারা নাকি ধর্ষিতা ছিলেন, তাদের তো বীরঙ্গনা বলতে হয়। আসলে ধর্ষিতা আমরা বলব না। দেশের জন্য যাদের আমার গায়ের লোম কিন্তু স্যার কাঁটা দিয়ে উঠছে স্যার। ঠিক, ঠিক। তখন হচ্ছে আমি ৭১-৫২ দেখিনি স্যার কিন্তু আমি ধারণ করি স্যার সেটা। তাদের যখন হচ্ছে তারা তো মোটামুটি সবাই অ্যাডাল্ট ছিলেন। তাদের যখন জিজ্ঞাসা করা হচ্ছিল, লিস্টেড করা হচ্ছিল স্যার, তাদের নাকি জিজ্ঞাসা করা হচ্ছিল যে তাদের পিতৃ পরিচয় স্যার তারা দিচ্ছিল না। হুম, লজ্জা করে স্যার তারা দিচ্ছিল না। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি তিনি তখন বলেছিলেন, "তাদের বাবার জায়গায় আমার নামটা লিখে দাও স্যার।" এই যে ঠিক। এত বড় একটা বিষয় স্যার, আপনার আমার পক্ষে কি কোনদিনও সম্ভব কোন ধর্ষিতা, কোন বীরাঙ্গনার নামের জায়গায় আপনি কি বাবার নাম হিসেবে দেবেন? আমার বাবাকে কি আ আ আদৌ আমি দিতে দিব স্যার? ঠিক, ঠিক, ঠিক। তো আমি ওই জায়গা থেকে হুম, কতজন বীরাঙ্গনার পরিচয় স্যার এই ৩২ হুম, হুম, ঠিক। এবং আমি বাঙালি আমি একটি তোমার সাথে একটি স্মৃতি শেয়ার করি আজকে। সেটা হচ্ছে আ মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ৪.৫ বছর ছিল। আমার কানে কিন্তু ওই গুলির শব্দ এসছিল, হ্যাঁ? ছোটবেলাতে। আমরা ঢাকায় বর্তমানে যেখানে বিজয় সরণি রোড, সেখানে মাথাতেই আমাদের বাড়িটা ছিল, ওখানে পাশেই। এবং তাহলে বুঝতেই পারো যে পুরনো এয়ারপোর্টের সমস্ত এক্টিভিটিস সবকিছু সেই ট্যাংকের আওয়াজ সবকিছু আমরা সেই অপারেশন সার্চলাইট এর ছোট্টবেলাতে শুনেছিলাম। সেইটা কিন্তু এখনো আমার মনের ভেতরে ট্রমা হয়ে আছে, এখনো আছে। এবং স্বাধীনতার পরে যখন নতুন বাংলাদেশের নোটগুলো বেরোলো, ৳১ র নোট, সে ধান ভাঙছে, তারপরে তোমার কুলো, হ্যাঁ? তারপরে তোমার আ কাঁধে করে ধান নিয়ে যাচ্ছে। আম আমি ছোট্টবেলাতে আম আব্বা অনেকগুলো নোট নিয়ে এসেছিল, আমি এগুলো শুকতাম, বুঝলা? নতুন নোট। এবং ওই যে ৫ পয়সা, ১ পয়সা, ২ পয়সা এগুলো দিয়ে আমি খেলতাম। চকচক করত পয়সাগুলো। তখন আমরা মানে ওই যে জিন্নাহর মানে ছবি সম্বলিত ওগুলো সব সরে গিয়ে আস্তে, আস্তে নতুনগুলো এলো যখন, তখন আমাদের জন্য একটা বিরাট আনন্দের একটা স্মৃতি। গত ৩০ বছর somehow আমি বাংলাদেশের দ্বৈত নাগরিক। আমি ব্রিটিশ এবং আমি বাংলাদেশী। তবে আমার জন্মসূত্রে যে নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব আমার কাছে সবচাইতে মোস্ট ইম্পোর্টেন্ট। এবং আমি মনে প্রাণে চেষ্টা করছি যে আমার দেশে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি এতগুলো বছর পরে, এতগুলো বছর যে আমার বাংলাদেশী পাসপোর্টটি somehow নেয়া হয়নি। বিশ্বাস করো, তোমাকে এটা বোঝানো যাবে না।
যে আমার কাছে মনে হয়েছে আমি জন্ম পরিচয়হীন একটা মানুষ। তোমাকে এটা বোঝানো যাবে না মেহনাজ। যে ছোটবেলাতে যখন তোমার আম পাকিস্তানের নামটি ছিল আমাদের বাপ-দাদাদের পাসপোর্টে, তখন কিন্তু পাকিস্তান শব্দটি কিন্তু বাংলা নয়। এবং যখন আমাকে আমার পাসপোর্টের কমপ্লিশন হলো বাংলাদেশের পাসপোর্ট এতগুলো বছর পরে। আমি সারাক্ষণ আমার ব্রিটিশ পাসপোর্ট দেখি, কানাডিয়ান রেসিডেন্ট পারমিট দেখি, এগুলো দেখি আমি সব। আমার মন কিন্তু ভরেনি। আমি কিন্তু গত ৩ দিন ধরে আমি এটা পাবলিকলি বলিনি। আমি ৩ দিন কিন্তু কেঁদেই চলেছি। যে আমার পাসপোর্টে এখন বাংলাদেশ লেখা। বাংলা লেখা। এটা যারা বাবা-দাদার পরিচয় মূল্য দেয় এবং যারা বাবা-দাদাকে দেখেছে যে নিজের পরিচয় খুঁজে বেড়াচ্ছে কিন্তু পায়নি। আমরা কিন্তু বাঙালিরা ২০০০ বছর গোলাম হয়েছিলাম। আমাদেরকে কিন্তু বাঙালিরা কিন্তু বাঙালিদেরকে শাসন করতে পারেনি, প্রকৃত বাঙালিরা। যারা মৌর্য, সেন তারা কেউই কিন্তু আসলে প্রকৃত 100% বাঙালি নয়। জি স্যার। বঙ্গবন্ধু আমাদেরকে একটা পরিচয় এনে দিয়েছেন এবং সেখানে শেরেবাংলা, সোহরাওয়ার্দী সবার ভূমিকা আছে। এমনকি জিয়াউর রহমানের বিশাল ভূমিকা আছেন। এম এ জে ওসমানের অবশ্যই ভূমিকা আছেন। অস্বীকার করার কোনো আমরা ওয়ে নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। কারণ সবাই মানুষ। বঙ্গবন্ধু নিজেই বলেছেন, "আমি মানুষ।" তাই তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের রাজনীতি করা উচিত ছিল। গত ১৫ টি বছর এটাও সত্য যে জিয়াউর রহমানকেও কিন্তু অনেকভাবে অপমান করা হয়েছে। জি স্যার। সেই বিষয়টির ফলে কিন্তু বিএনপি দুর্বল হয়েছে এবং বিএনপিও কিন্তু মুক্তিযোদ্ধা বিরোধী রাজাকারদেরকে সাথে নিয়ে রাজনীতি করে তাদের কিন্তু বিশাল ক্ষতি হয়েছে। তুমি কি মনে করো না যে আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রে এই দুটো দল মনে রাখা উচিত যে আপনি আজকে ক্ষমতায় গেলে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে কালকে আপনাকে ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে এবং হবে যদি জনগণ চায় এবং অন্য দল যদি শক্তিশালী গণতান্ত্রিক দল না থাকে আপনার বিরোধী তাহলে অপশক্তির একটি উত্থান হবে। গত ১৫ বছরের আওয়ামী লীগের বিফলতার বিষয়গুলো তুমি যদি একটু বলো জনগণকে। স্যার আসলে হচ্ছে গিয়ে আমার পেজ যতটুকুর মধ্যে আমি মানে হচ্ছে উম যতটুকু আমি বলতে পারবো সেটা হচ্ছে এরশাদ সাহেবের কথা কিছুটা হালকা আমার মনে আছে। অত ভালোভাবে সমালোচনা করার মতো এইজ আমার নেই। তখন ছিল না। তো আ প্রিভিয়াস প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনার কিছু মনে আছে এবং যখন হচ্ছে আম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার প্রিভিয়াস কথা কি বলবো স্যার? সেটা হচ্ছে উনাদেরও আসলে মানে আমলাগত দিক দিয়ে একটু সতর্ক হওয়া উচিত ছিল স্যার। হুম, যেমন ছাত্র ছেলেপেলেরা তারা কিন্তু আসলেও অনেকটা অসামাজিক কাজ বলতে এটা না যে এখন শুধু ধর্ষণ, তারা ক্ষমতা। তারা কিন্তু ক্ষমতার লড়াইতে মানে একটু উন্মাদনারই সৃষ্টি করেছিল। হুম, এবং পুলিশ বাহিনীর যারা তাদেরও কিন্তু দৌরাত্ম্য অনেক বেড়েছিল স্যার। ঠিক। আ আরেকটি বিষয় হচ্ছে যে দেখো আম গণতান্ত্রিক প্রক্রিয়া রাখার জন্য আমরা যেটা এগ্রি করলাম তুমি আমি দুজনেই যে শক্তিশালী বিরোধী দল দরকার। এট দ্য সেম টাইম রাজনৈতিকভাবেও গণতান্ত্রিক সিস্টেম দরকার। মেনে নিতে হবে আমি আরেকদিন প্রধানমন্ত্রী থাকব না। মনে নিতে হবে যে আমি এক্স প্রধানমন্ত্রী না থাকলেও আমার সম্মান থাকবে। কোন সমস্যা এ নেই। ছেড়ে দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে আত্মসমালোচনা স্যার আমাদের। যে আমি আস এ এই সুযোগটা সবাইকে সবার দেয়া উচিত। যে আমি ৫ বছর ছিলাম, এখন আমি কি অবস্থায় আছি? একটু শুনি না কথা দ্যাট শুনি না। দ্যাটস রাইট। তো এবং দল বিরোধীতে গেলে বিরোধী হ্যাঁ দল স্যার। হলে দল কিন্তু হ্যাঁ, শক্তিশালী হয়। দল দুর্বল হয় হ্যাঁ। না। অবশ্যই স্যার। হুম, আমাদের দেশে আমি তো স্যার আ আ আপনি আমার প্রত্যেকটা কথা শুনে স্যার আমি এটাই বলি যে কাউকে হুম, বাদ দিয়ে আমরা কেউ নই স্যার। কারেক্ট। যখনই আমি চিন্তা করি যে আমি অমুককে বাদ দিয়ে আমি বড় হব স্যার, তখন হুম, আমার ভিতরে কিন্তু অন্য মানুষ এসে ঢুকে হুম, যায়। হুম, কারণ যখন বুঝতে পারছে যে I am being greedy হুম, আমি লোভী হতে তখন কিন্তু রাইট। লোভের প্রতি যারা উম আপনার পুশিং করে সেই লোকরা ঢুকে যায় স্যার। ঠিক। এটাই কিন্তু প্রত্যেকটা সরকার যদি স্যার তার নিজের আত্মসমালোচনার জায়গাটা চিন্তা করে তাহলে কিন্তু স্যার ছেড়ে দেওয়া উচিত যে ঠিক আছে, যাই না আমি। স্যার দেখেন আমার একটা খুব সোজা কথা স্যার। আমার এই ক্ষুদ্র জ্ঞানের স্যার আপনাদের মতো প্রাজ্ঞ-বিজ্ঞ কিছুই আমি না। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় স্যার আমার যখন থেকে মানে আমি বুঝতে চেষ্টা করেছি, যখন থেকে আমি ভোটার হয়েছি, আমার এতটুকু মনে হয়েছে মাছে ভাতে বাঙালি স্যার। হুম, আপনি যদি ৩ বেলা আমাকে ঠিকমতো খেতে দেন, আমার নিরাপত্তাটা আপনি ঠিকমতো দেন, দ্রব্যমূল্যটা ঠিকমতো স্যার ঊর্ধ্বগতি না হয়, আমি খেয়ে পরে বাঁচতে পারি। হুম, সিকিউরিটি যে প্রবলেম না হোক স্যার। আমি কিন্তু স্যার আপনি সরকার হলে আপনি যেতে চাইলে আমি আপনাকে টেনে রেখে দিব। ঠিক। বাঙালি খুব নরম একটা জাতি, খুব সরল একটা জাতি। আপনি শুধু ৩ বেলা খেতে দিবেন আমাকে।
হুম। ৩ বেলা খেতে দিবেন, আপনি আমার সিকিউরিটিস প্রবলেম সলভ করে দিবেন এবং দ্রব্যমূল্য যদি ঠিক থাকে স্যার এবং আমার ৬ টি মৌলিক চাহিদা যদি আপনি পূরণ করেন স্যার। খুব সোজা স্যার। এদেশে ভালো একটা সরকার হয়ে থাকা খুবই সোজা স্যার। আমার এতটুকু তুচ্ছ জ্ঞানে এবং হুম। ক্ষুদ্র জ্ঞানে আমি জ্ঞানী তা না স্যার, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হয়েছে স্যার, আমরা জাতি হিসেবে খুব নম্র জাতি এবং আমাদের মতো ৪,০০০ বছরের পুরাণ ইতিহাস স্যার, এত সমৃদ্ধ ইতিহাস পৃথিবীর কোথাও স্যার আপনি পাবেন না। ঠিক। আপনি দেখেন সিরাজউদ্দৌলার আমলে নবাব সিরাজউদ্দৌলা আমলে ৩৫ লক্ষ বিলিয়ন তারা স্বর্ণ মুদ্রা চুরি করে যখন স্যার এক জাহাজ ভরে নিয়ে গেল স্যার লন্ডন আমেরিকা স্যার। ঠিক। আজকে দেখেন স্যার কত উন্নত। বাংলাকে চুষে কিন্তু স্যার। ঠিক। এরপরে আপনি দেখেন এরপর আপনি দেখেন স্যার এরপরেও স্যার যখন তিতুমিরের বাঁশের কেল্লার যুদ্ধ হলো তখনও স্যার এই সেম কাজ তারা তারা কিন্তু চুষে এসেছে। আজকের যারা আমেরিকা, লন্ডন আমরা বলব বা যেই দেশে হোক স্যার এটা কিন্তু চরম সত্য কথা। বাঙালির কিন্তু স্যার কোনদিন কমেনি। হুম। আমাদের স্যার কোনদিন কমে না এবং কমবেও না। আমি এখনো বলছি স্যার আমাদের কোনদিন কমবে না। দেখেন, আপনি পৃথিবীতে চীনে যান স্যার, চীনে বিভিন্ন রকম চেহারার মানুষ কিন্তু পাবেন না। একই চেহারার মানুষ। নাক বোঁচা, ফর্সা, গোলমুখ। আপনি ইরান যান, আপনি স্যার ইয়েতে যান, মিশরে যান, একই চেহারার মানুষ লম্বা ফর্সা। আপনি বাঙালির কাছে যদি যান স্যার, হুম। আমাদের এই যে ৪,০০০ বছর পুরনো ইতিহাস বাংলায় মানুষ এতটা বেশি আবেগ এবং এতটা বেশি অতিথি আপ্যায়নে এতটা বেশি আমরা মানে এগিয়ে আছি স্যার। কেউ একবার যদি আমাদের দেশে এন্ট্রি করে, সে কিন্তু স্যার আর ফিরে যেতে পারেনি। শুধু ঠিক। আমাদের কারণে স্যার। তাহলে স্যার কেন স্যার আমরা এভাবে করে নিজেদের এরকম ছোট পরিচয়টা দিব? নিজেকে কিভাবে ছোট করব স্যার? ঠিক। কেন আমরা স্যার? আমরা আরেকটি প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে তুমি দেখলে খুব দুঃখজনক একটি ব্যাপার। সেটা হচ্ছে আসিয়া ব্যাপারটি তুমি জানো। পুরো দেশ জানে। দেখো আমাদের মা, খালা, চাচী, নানিরাও ইসলাম পালন করতেন। আমার মনে হয় যে ওনাদের ভিতরে ঈমানটা আরো শক্তিশালী বেশি ছিল। আমার যেটা জি মনে স্যার। হয়। যে আমাদের পিতার জেনারেশনে আম আমরা এত দাড়িওয়ালা মানুষ দেখিনি। কিন্তু তারপরেও তাদের ভিতরে ঈমানের শক্তিটা বেশি ছিল। তারা বাহ্যিকভাবে হয়তোবা যেটাকে আমরা অ্যারাবিক ইসলাম দেখছি এখন। মানে ইম্পোর্টেড যে ইসলাম। সেটা সেখানে যে ওয়াহাবি সালাফিজম যেটা দেখতে পাচ্ছি, উগ্রতা দেখতে পাচ্ছি। মিথ্যা ভুয়া খেলাফতি জোশ দেখতে পাচ্ছি। এর ফলে খোলস বেড়েছে। এখন অনেক হিজাবি সংখ্যা অনেক আমার জীবনে আমি এত হিজাবি দেখিনি। হোয়াটসঅ্যাপ স্যার। আমার জীবনে এত বোরখা দেখিনি আমার জীবনে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বোরখা পরা মেয়ে, একজন হিজাবি মেয়ে দেখিনি আমার ইউনিভার্সিটি লাইফে। কিন্তু এখন মেয়েরা সবচাইতে বেশি ভিকটিম হচ্ছে। মেয়েদেরকে বলা হচ্ছে তারা খাদ্য, আমরা পুরুষরা মাছি। কিন্তু কোরআনেও আছে ইউসুফ আলাইহিসসালামকে এত পৃথিবীর সুন্দরতম মানুষ ছিলেন। তাকে একজন নারী পিছন থেকে কাপড় টেনে ছিঁড়ে ফেললেও উনি উনার চরিত্র হনন করতে পারেননি। পারেনি কিন্তু এবং আজকে কিন্তু আজকে মেহনাজ এমন পুরুষ বলা হচ্ছে যে আমরা পুরুষরা মেয়ের সামান্য চামচ চামড়া দেখলে আমরা পাগল হয়ে যাবো এজন্য মেয়েরা দায়ী। তারা কি এই ইসলামের যে বিকৃত ইসলামের উপস্থাপন, এর ফলে আমাদের বাঙালির যে শাড়ি এখন আর কেউ পড়ে না মনে হয় সামনাসামনি, সালোয়ার কামিজে পড়ছে না, সুন্দর করে খোঁপায় ফুল দিতে ভয় পাচ্ছে। একটা মেয়ে খোঁপায় ফুল দিয়ে হেঁটে যাবে ভাবতেই পারা যায় না এখন বোধহয় এরকম একটা অবস্থা। বাউল গান নাই, জারি গান নাই, শাড়ি গান নাই, কনসার্ট করলে বিপদে পড়তে হয়। এই পরিস্থিতিতে আসিয়াদের তো সেফটি সিকিউরিটি নাই। তাহলে ওয়াজিরা তো অনবরত বকেই চলেছে নারীদেরকে। তাহলে তোমাদের মতো নারীরা যারা এখন কথা বলা শিখছো, কথা বলছো, তোমরা যদি জেগে ওঠো তাহলে এদের অবস্থাটা কি হবে? মেহনাজ। স্যার আপনি বলেছেন যে ফাইট আপনি দেখেছেন স্যার। আমার স্যার কথা একটাই। সেটা হচ্ছে স্যার ইতিহাসে সুলতানা রাজিয়া ছিল। ইতিহাসে স্যার অশোকা ছিল। ঠিক। ইতিহাসে মা কালী ছিল। ঠিক। আবির্ভাব কোত্থেকে হয়েছে? রাক্ষসদের দমন করার জন্য স্যার। ঠিক। এবং এই যুগে স্যার আমাদের প্রিভিয়াস মন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং তারপরে আমাদের পিএম কে শেখ হাসিনা। ঠিক। এবং আমি স্ট্রংলি বলব যে শেখ হাসিনা উনি যখন হচ্ছে গিয়ে ক্ষমতায় ছিলেন, মানে উনি উনাকে আসলে তখন সবার দাম্ভিক মনে হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে যে পুরুষতান্ত্রিক সমাজ এবং যাদের হচ্ছে মেয়ে মানুষকে শুধু একটা টুকরা মানে মাংসের টুকরা হিসেবে মনে হয়। তা না হলে একটা মেয়ে, একটা ৮ বছরের মেয়ে যে মেয়েই হয়ে উঠল না। যে বুঝতেই পারল না যে আমি আসলে কোন লিঙ্গে পড়ি, আমি কি একটা মেয়ে। মেয়ে হয়ে উঠার যাকে সুযোগ দেওয়া হলো না সেই দেশে স্যার শেখ হাসিনা উনি যা করেছেন ইটস অ্যাবসোলিউটলি রাইট। বিকজ অফ আপনাদের জন্য। আপনারা ওয়াজ জারি করছেন, দাঁড়ি রেখে আপনারা মেয়েদের দিকে তাকিয়ে থাকছেন। তাদের বলছেন যে পর্দা করতে। আপনার চোখের গুনাহ হচ্ছে না? হুম। ইসলামে তো বলা হয়েছে লজ্জা, শরম, ঈমান, পর্দা সবার জন্য স্যার। কোথায় লেখা হয়েছে শুধু নারীর জন্য স্যার? আমি দেখতে চাই স্যার। যদি এই লজিকে কেউ আসে স্যার, আমি দেখতে চাই স্যার ইসলামের কোথায় আছে? কোথায় আছে যে লজ্জা, শরম, পর্দা শুধু মেয়ে মানুষের জন্য? ছেলে মেয়ে উভয়ের জন্যই স্যার। অবশ্যই, লজ্জা অবশ্যই।
অবশ্যই। এবং আপনি যে বলবেন আমার মাথায় কাপড় নেই, আপনি কেন আমার দিকে তাকালেন? আপনার কি চোখ দূষিত হলো না? আপনি অ্যাবসোলিউটলি। হলেন না? এবং সবচাইতে বড় কথা স্যার, আইএমএ জাহিলিয়াতের যুগে ইসলাম যদি টানে স্যার, আমি ইসলামের যুক্তিতেই বলি স্যার। ঠিক আছে স্যার? যেহেতু আপনি বললেন আমি ইসলামের যুক্তিতেই বলি স্যার। হুম, যদি তারা বলে যে বেপরদা বলে তারা এভাবে ওয়াজ মাহফিল করছে, এগুলি করছে। ঠিক আছে স্যার, মেনে নিলাম। আইএমএ জাহিলিয়াতের যুগে তখন তো স্যার মেয়েরা উলঙ্গ হয়ে যাত্রাপালা করতেন এবং তাদের ওখানে একটা মেলা হতো যেটার নাম উকাশ মেলা বা উকোশ ঠিক, মেলা। ঠিক। আমি ইসলামিক স্টাডিজ এর স্টুডেন্ট। হুম, আমারও তো একটা ভালো মনে নেই স্যার। তো হুম। সেই টাইমে যখন এই মেলা হতো সেখানে নারীরা পুরা উলঙ্গ হয়ে উগ্র হয়ে সবকিছু হ্যাঁ, করতেন। ফাহিশা। হুম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওখানে ঘুরে, ঘুরে এগুলি দেখতেন। কই? তিনি তো কখনো গিয়ে কোন নারীকে বেত্রাঘাত, কোন নারীকে গিয়ে হচ্ছে অপমান করা, কোন নারীকে হচ্ছে গিয়ে জোর করে পর্দা করানো, কই উনি তো সেগুলি করেননি না, স্যার। না, না, না। আপনার করেননি। তো এবং সে তো আমাদের ইসলামের সবচাইতে শেষ নবী এবং আল্লাহর সবচাইতে প্রিয় নবী যার নাম আল্লাহর নামের সাথে জুড়ে দেওয়া স্যার। তো জি। তিনি তো আমাদের শিক্ষা দেননি। আপনাদের মতো ওরকম হলে তিনি তো হচ্ছে গিয়ে ওই কি বলে? আপনার যেমন ৩২ ভেঙেছেন, ওই যে বুড়ি প্রত্যেকদিন কাঁটা দিয়ে আসতো, নবীজি গিয়ে তো বুড়ির বাসায় কাঁটা দিয়ে বুড়িকে আচ্ছা করে কেলানি দিত স্যার। এবং আরেকটা আমি যে জিনিস তোমাকে আমি এখানে যোগ করি। সেটা হচ্ছে মুসলমানরা যখন ৭৫০ বছর তারা যখন তোমার ইউরোপ শাসন করেছে, অমুসলিমদের উপরে কিন্তু কোন রকম ইসলামিক বিধান কাজ করে না। মানে অর্থাৎ মেয়েদের ব্যাপারে যেগুলো ইনস্ট্রাকশন। সেখানে তো তারা ওখানে গিয়ে গণ-রেপ করার কথা ছিল। যে জি অ স্যার। অ অমুসলিম মেয়েরা এত সুন্দরী, সুন্দরী মেয়েগুলো তারা কিন্তু হিজাব করে না এবং কোরআন বলেও না তাদেরকে হিজাব করতে। তো তারা নিশ্চয়ই তাদেরকে দেখেছে। কিন্তু হুম, তারা তো ওখানে মুসলমানরা তো ওখানে কি গণ-রেপ করেনি। তাহলে এখন আমি একটা মেয়ের চামড়া দেখলেই আমি রেপিস্ট হয়ে যাব। এই যে জঘন্য একটি বিষয় বাংলাদেশে ছড়িয়েছে এবং আমরা আমাদের কালচার, আমাদের কৃষ্টি তুলে ধরতে আমরা এখন মানে দ্বিধান্বিত হচ্ছি। এই বিষয়টি আসলে চলবে না মেহনাজ। এটা আমি নিশ্চিত। তুমিও নিশ্চিত, আমিও নিশ্চিত এবং এখন এটা মানুষ জাগা শুরু করেছে। এখানে 80% মুসলমান এবং 20% অন্য ধর্মের লোক। তো কেউ মাথায় কাপড় দিবে, কেউ দিবে না, কেউ ওয়েস্টার্ন পড়বে। মানে এটাই তো অধিকার। হুম, হুম। এটাই তো অধিকার। তুরস্কে তাই হয়। তুরস্কে তাই হয়। তুরস্কেও সেখানে যায় যে হিজাব পরে, যে বিকিনি পরার সে বিকিনি পড়ছে। আমি নিজে দেখে এসেছি। হ্যাঁ অর্থাৎ স্যার। আমি যদি আমার যদি যে চেতনা, আমার যেটা চিন্তা, এটা কেউ আমাকে জোর করে চাপিয়ে দেবে না। তবে একটা বিষয় এখানে বলার প্রয়োজন আছে। সেটা হচ্ছে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ হচ্ছে সবচাইতে বড় ইম্পোর্টেন্ট একটি বিষয়। শেখ হাসিনার আমলে অনেককেই জেলে পাঠানো হয়েছে। তারা আবার ঘুরে ফিরে এখন বেরিয়ে এখন উল্টা শেখ হাসিনার বিরুদ্ধে একই কথা বলছে। এবং তারাও ওই ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মহীনতা এরকমভাবে প্রচার করে। কিন্তু যদি বাক স্বাধীনতা দেয়া যেত, যারা কিন্তু লিবারাল মুসলিম স্কলার, যারা রিয়াল মুসলিম স্কলার বা যারা ধর্ম নিয়ে গবেষণা করেন, যারা এই যে পর্দার অপব্যাখ্যা করে যে কুপমন্ডুকতা ছড়িয়ে দিয়েছে সৌদি ফেরতরা, তাদেরকে কিন্তু ডিবেট করে পরাজিত করা সম্ভব ছিল। তাদেরকে কিন্তু এক্সপোজ করা সম্ভব ছিল। সেই দিকটা কিন্তু শেখ হাসিনা সরকার ফেল করেছেন। সেই দিকটা কিন্তু নিশ্চিত করা যায়নি। কিন্তু ভবিষ্যৎ সরকারের উচিত হবে এই বিষয়টা নিশ্চিত করা যে ওরা যে ইসলামের অপব্যাখ্যা করছে, মেয়েদেরকে অপমান করছে, এটা যাতে করে যারা প্রকৃত ইসলামের স্কলার তারা যেন জিনিসটাকে এক্সপোজ করে দিতে পারে। তুমি কি মনে করো? স্যার এখানে তাদের অনেক কিছু করার আছে। কিন্তু এখন আমি স্যার কি বলব আর? মানে হয়েছে কি তারা একেকজন এমন মুফতি হচ্ছে এমন বেশি জেনে গেছে। একটা কথা আছে না বেশি জানলে সে হচ্ছে গিয়ে তখন পারফেক্ট হয়ে যায়। হুম, এরা কোরআন, বিজ্ঞান সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে এত বেশি জানে ৩০ পারা হুম। কোনশিব তর্জমা তাফসীর সহকারে এরা আল্লাহকেই ভয় পায় না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। যত কথা বলার সময় সমীহ করে কথা বলি বা একজন হুজুরকে দেখেন স্যার, আপনি বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল কতগুলি মসজিদ হয়েছে স্যার। সুন্দর, সুন্দর কতগুলি মসজিদ হয়েছে। পুরা বাংলাদেশে এগুলো কিন্তু হুজুরদের জন্য করা। এবং মাদ্রাসার স্টুডেন্ট যারা ছিল স্যার প্রত্যেকটা মাদ্রাসার ওই একটা বিলের যে ব্যাপার ছিল উনাদের, মাদ্রাসা চলাকালীন বিদ্যুৎ হুম, বিলের এটা কিন্তু স্ট্যান্ড করে দিয়ে গেছেন এবং কিন্তু শেখ হাসিনা উনার হুম, আমলেও ছিল। প্রধান আমল ছিল এবং ২ নাম্বার কথা হচ্ছে স্যার, এই যে মাদ্রাসা স্টুডেন্ট এরা অর্ধেকের বেশি হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যাবেন এরা কিন্তু সবার সাথে সমানভাবে পরীক্ষা দিয়ে সমানভাবে ওখানে পড়াশোনা করছে। তাদের কিন্তু কোনো এক্সট্রা নিচু করে দেখা হবে সে ক্যাটেগরিতে ফালানো হয়নি। এটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার কি এটা অপরাধ হয়েছে স্যার? হুম, এবং হুম। আজকে আপনারা যে এভাবে করে রাস্তাঘাটে বিরুদ্ধাচরণ করে এই যে এভাবে মেয়েদের উত্ত্যক্ত করছেন, কারো গায়ে ওড়না পরিয়ে দিচ্ছেন, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? কোরআনের কোথায় আছে যে এই দায়িত্ব? একজন দেখলাম কোন মেয়েকে নাকি বলেছে যে ওড়না ঠিক করেন, এটা নিয়ে হচ্ছে তাকে থানায় দেওয়া হয়েছে। এখানে সামথিং আরো অনেক কিছুই আছে। হয়তো সে লোকটা হাইড করেছে। এবং সে কোরআন শরীফ বুকে নিয়ে এরপরে বের হলো। এরপরে একজন হুজুর উনি এসে হচ্ছে সংবিধান দেখাচ্ছে। সংবিধানে আছে এত নাম্বার ইয়েতে যে কোন মহিলা যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় তাহলে তাকে পর্দা করাতে হবে। স্যার, আপনি তো অনেক বড় একজন ব্যারিস্টার স্যার। আপনি একটু বলবেন যে সংবিধানের কোথায় আছে যে আমি মনে করেন মানে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালাম। সেখানে হচ্ছে গিয়ে আমাকে ধরে পিটিয়ে বেঁধে
আপনি মানে যে কোনো কেউ চাইলেই আমাকে পিটিয়ে বেঁধে হচ্ছে আমাকে ড্রেস আপ করাতে পারে স্যার, এটা কি বলতে পারেন স্যার? কোথাও কি সংবিধানে এরকম নো, 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 নো। কোথাও কি আছে স্যার? না, 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 না। এটা আমার রাইট আমার ফ্রিডম অফ পারসন এর ভিতরে ভায়োলেশন সরাসরি। হ্যাঁ স্যার। তাহলে তারা হুম। এত বড় অযৌক্তিক কথা আজকে সবার সামনে কিভাবে বলে? এবং দেশের আর্মি বলেন, দেশের পুলিশ বলেন, তাদের সামনে এই যে ৩২ ভাঙলো, আমি গিয়ে দেখলাম আর্মি পুলিশ সবাই কেউ একটু কাউকে ধরল না। আপনি কিভাবে বলেন যে এই দেশে জাস্টিস? এবং এই যে আসিয়ার থেকে আরো ১৫ দিন আগে স্যার আমার যদি মানে ভুল না হয় ১৫ দিন আগে স্যার একটা স্ট্যাটিস্টিক্স আছে। অ্যারাউন্ড হচ্ছে আ মা আপনার আ ৯৫ ৪২ হুম, হ্যাঁ, ৪২ ঘন্টায় হয়তো ৭১ বা ৭২ জন নারী ধর্ষিত হয়েছে স্যার। তো রাইট। তার থেকে প্রায় ১৫ দিন পরে এই যে আসিয়া সহ আরো কয়েকজন নারী দিবসের মধ্যে ধর্ষিত হলো স্যার। তো যখন হচ্ছে গিয়ে ধর্ষণের কাজ এই কাজগুলি হচ্ছে তখন স্যার কি ছিল? সারা হুম। বাংলাদেশে ছোট, ছোট করে পুলিশ ফাঁড়ি করে এই ধর্ষণ যাতে না হয় এবং মানুষের বাসায়, বাসায় যে ডাকাতি হচ্ছে, উচিত কি ছিল না স্যার সারা বাংলাদেশে ছোট, ছোট করে ফাঁড়ি বর্তমান করে সরকার বর্তমান সরকার টোটালি ফেইলিউর। তারা ল অ্যান্ড অর্ডার দিতে টোটালি ফেইলিউর। বর্তমান সরকার সব দিক থেকে ফেইলিউর আমি মনে করি। সব দিক থেকে ফেইলিউর। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট আসা দরকার। আমি নিজেকে মনে করি এবং এই সরকারের সবাইকে পদত্যাগ করা উচিত। সবাইকে। এমনকি ডক্টর ইউনূসেরও আমার মনে হয় অল্টারনেটিভ আমাদের খোঁজা উচিত। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। এতদিন আমি চেষ্টা করেছিলাম ডক্টর ইউনূসকে বোধহয় জাস্ট একটা সিম্পল মানে একটা টিটুলার হয়েও যদি থাকুক, থাকুক। ছিলাম স্যার যে উনি একজন নীতিবান মানুষ। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে দেখবেন যে যখন সামনে আসে পেছনের কাহিনী সব ভাইরাল হয়। আপনি না চাইলেও আপনি জানতে পারবেন যে তার পেছনের কি কাহিনী। যাই হোক। যাই হোক কিন্তু এখন একটা আমাদের আমাদের সময় শেষ হয়ে এসছে মেহনাজ। তো একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে তোমার কাছে আমার জিজ্ঞাসা যে আমাদের পুরো বাংলাদেশের নারীরা এখন সবচাইতে বড় বিপদে আছে। সব দিক থেকে। তুমি নারীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও, বলতে স্যার পারো। আমি নিজে এই দেশের একজন মানুষ। আমি নিজেই জনগণ, আমি নিজেই নারী। আমি আসিয়া, আমি রোজিনা। কালকে কুমিল্লার রোজিনাকে দেখেছেন কিনা? এবং আমি নিজেই হচ্ছে সেই প্রেগন্যান্ট নারী যাকে হচ্ছে ৩ জন মিলে ধর্ষণ করা হয়েছে। এবং সে ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য আবার ৳১.৫ লাখ ঘুষ থানায় গিয়ে অফার করা হয়েছে। এবং আমি সেই নারী যে হচ্ছে পথে আপনার ফুল বিক্রি করতে গিয়ে যাকে ধর্ষণ করা ধানমন্ডি ৩২ যেমন সবার বাড়ি, সেটাইও এখন আমি নিজে স্যার। তো স্যার দেশে যদি ১৮ কোটি লোক হয় ১৮ কোটি ছেলে-মেয়ে মিলে যদি ১৮ কোটি হয় স্যার, এদেশে তো মেয়ে সংখ্যা বেশি। তো ১৮ ৯, ৯ ১৮ স্যার, তাই না স্যার? তো ঠিক, অর্ধেকের বেশি নারী হয়। তো আমি ১০ কোটি ধরলাম স্যার। আর ৮ কোটি ছেলে মানুষ। তো এখানে শিক্ষিত অশিক্ষিত মিলে স্যার ৯ এর অর্ধেক কত? ৪.৫ ৪, ৪, ৮, ৯ আমার স্যার অর্ধেকও লাগবে না। যদি ৩ কোটি নারীও স্যার জেগে উঠে আমরা রাস্তায় বের হই ঠিক, এবং সেই মা কালী বা ওই সেই ইয়ের রূপ দেখাতে হবে স্যার। আপনারা ছেলেরা কি পার পাবেন স্যার? আপনাকে সহকারে বললাম স্যার। না, 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 না। এটা কি পাওয়া যাবে? ঘরে, ঘরে যদি প্রত্যেকটা নারী বের হয়ে যায় স্যার? আমরা নিজেরা নিরাপত্তা পাচ্ছি না। আজকে আমাকে কাঁটা চামচ নিয়ে বের হতে হয়। আজকে আমার মনে স্প্রে নিয়ে। কেন? বিগত আমরা বের হইনি স্যার। আমি তো কোন দলের না। এখন আমি কথা বলতে গেলে কেন আপনাদের আতায় ঘা লাগছে? কারণটা কি? আমাকে এখন আপনারা বলছেন দালাল দোসর। কেন আমি দালাল করব? আমি যেমন বিএনপি কে ভালোবাসি তেমন আওয়ামী লীগকে ভালোবাসি। দোনোজন নেত্রী হচ্ছে মা, ঠিক, বর্ষিয়ান উনারা। এর বিরুদ্ধাচারণ করার তো কিছু নেই। আমাদের সংসারে আমাদের নানি দাদিরা আছে না? তারা ঠিক, আমাদের মাদেরকে করেনি যে, "এই বৌমা তুমি আমার ওটা ধরবে না।" সেটাই মনে করি না আমরা। যে তারা ঠিক, আমাদের নানি দাদি হয়তো একটু ইয়ে করে বলেছে না হয়। কেন আমার বের করে দিতে হবে দেশ থেকে? আমি আপনি কে? তাদের মতো কি পিতা হারিয়েছেন, বাপ ভাই হারিয়েছেন, একজনের স্বামী গিয়েছে এগুলি হারিয়েছেন? কিছু হারাননি। আপনাদের তো উচিত ছিল এটার হুম, একটা বিহিত আপনারা কি করলেন? বের করে দিলেন। বের করে দিয়ে এখন হায়নাদের লোকালয়ে ছেড়ে দিয়ে আপনারা আমাদের নিরাপত্তা দেখাচ্ছেন। যে রক্তচোষা হায়না ছেড়ে দিয়েছি। এখন দেশের লোক সব সব হচ্ছে গিয়ে আপনার কি বলে? ভালো আছে। সবাই নিরাপত্তার সাথে আছে। স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না। কারণ ওই সমন্বয়ক সাহেবরা, ইউনুস সাহেবরা তারা অফিস করেন যমুনাতে স্যার। সেখানে ১ প্লাটুন। আপনি ইন্টারকন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন। আপনি হেয়ার রোড আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন ৬ কার্টুন। আপনার পুলিশ আর মহিলা পুলিশ ঘেরানো দেখবেন। আর হচ্ছে আপনি কি বলে আদ্দিন গলি, মগবাজার ওখানে যাওয়ার সময় ওখানে বাস চলতে দেওয়া হয় না। ওখানে ১ প্লাটুন স্যার। সারা দেশে সব সিকিউরিটি সিস্টেম স্যার ওখানে ঢুকে বসে আছে। আমরা কারা স্যার? হুম, আমরা কে স্যার? হুম, আমাদের কি লাগে না? ওই আপনার সমন্বয়ক, আপনার দলীয় নেতা যারা আছেন, আপনাদের মা-বোনকে কি ধর্ষণ করা হচ্ছে? ধর্ষণ তো করা হচ্ছে আমাদের মতো নরমাল ফ্যামিলির মেয়েদের। আমাদের কোনো সিকিউরিটিস নেই। চিন্তা করবেন না। এখন আমরা আমাদের আইন হাতে নেব, তা না হলে আপনারা সিকিউরিটির ব্যবস্থা করেন। আমরা যদি ৪ কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি ২ কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার। এরা কেউ থাকবে না স্যার। নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার? আপনি বিজ্ঞ-প্রাজ্ঞ। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। ঠিক, আপনি ঠিক।
আসে অনেক এরকম আছে একা যোদ্ধা হয়ে এক হাতে সংসার স্বামী সামলিয়েছে, আরেক দিকে স্যার রাজ্য সামলিয়েছে। এরকম অনেক আছে স্যার। ঠিক। এখন আমি যদি দিতে যাই অনেক কথা আসবে স্যার। যদিও টাইম শেষ। এজন্য স্যার লাস্ট কথা আমি বলব, আমি দেশের মেয়ে, আমি দেশের নাগরিক, আমি দেশের কন্যা হিসেবে স্যার আসিয়া, রোজিনা, প্রেগন্যান্ট যারা আছে সবার পক্ষ থেকে হয় সিকিউরিটিস প্রবলেম, দেশের খাদ্যদ্রব্যের মূল্য সবকিছু আপনারা ঠিক করবেন। তা না হলে আমরাই নেমে যাব এবং ২ কোটি মহিলা যদি নামি, আপনারা দাঁড়িয়ালা বলেন, আপনারা যে খুশি সে বলেন, এটা আমরা দেখব না। আগে আমার সম্মান যদি চলে যায়, আমি স্যার কোন দিকে তাকাবো? সাবাস। বীরাঙ্গনা ৭১ বীরাঙ্গনা যেভাবে জেগে উঠেছে তারা কিন্তু আজও মরেনি। লাগলে স্যার তাদের নিয়ে আমরা নামবো স্যার। এতে যে যা খুশি মনে করুক, আপনার কমেন্টসে আসবে আমি দালাল। হ্যাঁ, আমি দালাল। আমার বোনদের জন্য, আমার ইজ্জতের জন্য এখন আমি দালাল। আমি কোন দলের আমি যদি আজকে দালাল না হতাম, আমার বাড়ির এই যে দেখেন স্যার কি অবস্থা। আমি এরকম থাকতাম না। আমার রমরমা চকচকে থাকতাম। আমি দেশের সাধারণ মানুষ। আমি সিকিউরিটি চাই। ৩ বেলা ভাতের কি চাই, দ্রব্যমূল্য কম করে দেন সেটাও চাই এবং চাই সাথে আমার নিরাপত্তা। তা না হলে স্যার ওই যে বললাম স্যার আপনার মাধ্যমে মেসেজ ২ কোটি দেশের ১৮ কোটির মধ্যে ৯ কোটি ১০ কোটিও লাগবে না। ২ থেকে ৩ কোটি মহিলা দাঁড়াবো। কেউ আপনারা টিকবেন না। ঠিক। দাঁড়িয়ালা কেউ আপনাদের হাড্ডি মাংস খুঁজে পাওয়া যাবে না। এটা স্যার আমার হুঁশিয়ারি না। এটা হচ্ছে আমার অধিকার আদায়ের জন্য। যেমন বীরাঙ্গনারা জেগেছে তেমন স্যার আমরা জাগবো স্যার। দ্যাটস সাবাস, ইট স্যার। সাবাস, সাবাস। আমি খুব গর্বিত তোমার মতো নারীরা বাংলাদেশে এখনো আছেন। আমি স্যার খুব আপনারা গর্বিত। ১০ জন মারবেন ২০ জন দাঁড়াবো। ২০ জন মারবেন সাবাস, ৪০ জন। ৩০ জন সাবাস, মারবেন ৪০ লাখ দাঁড়াবো স্যার। সাবাস, ৫০ লাখ সাবাস, মারবেন ১ কোটি দাঁড়াবো স্যার। সাবাস, আমার তো ইজ্জত নিজের ইজ্জত নিজেকে রক্ষা করতে হবে। আপনি জেনারেশন আমাদের যে সাবাস, ছেলে তাদের জন্য আপনি কি সিকিউরিটি স্যার সাবাস। আপনি এবং তোমাকে আমি কথা দিচ্ছি, আমাদের মতো পুরুষরাও জীবন দিয়ে আমাদের নারীদের পাশে আমরা থাকব। আমি তোমাকে কথা দিচ্ছি। তোমাকে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার সন্তান তুল্য, আমার ছোট এবং আমার প্রফেশনে ছোট এবং আমি অত্যন্ত মুগ্ধ তোমার কথা শুনে। চিন্তা করবে না, আমরা আমাদের বাংলাদেশকে সঠিক জায়গায় ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। তোমাকে আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য মেহরাজ তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার স্যার দোয়া করবেন। অবশ্যই। এটা আমার সবার স্যার। এটা আমাদের সবার অধিকার স্যার। এটা আমাদের চাওয়া স্যার। এটা আমাদের আরতি স্যার। আমাদের সম্মানটা আমরা ফিরে পেতে চাই। আমাদের কেউ পর না স্যার। কেউ আমাদের পর না। সবাই আমাদের আপন স্যার। আমরা আমাদের সম্মানটা চাই। দেশে ৩ বেলা ৩ মুঠো ভাত খেয়ে ভালোভাবে বাঁচতে চাই স্যার। আমি কারো বিরুদ্ধে না স্যার। আমি কারো বিরুদ্ধে না। কারণ সবাই আমার ভাই। সবাই আমার আপন। আপনি স্যার কাকে ছেড়ে কাকে ফেলবেন স্যার? আপনিও আমার আপন। আপনি কত দূর দেশে। অথচ পাসপোর্ট একটা নামের জন্য আপনার কত আকুতি বাংলাদেশের জন্য স্যার। এইজন্য কি বলব আপনি স্বার্থপর? আপনি স্যার স্বার্থপর না। আপনিও দেশকে আপনার জায়গা থেকে স্যার ভালোবাসেন। আমরা সবাই ভালোবাসি স্যার। দেশটাকে আর ছোট করব না স্যার। আমাদের ৪,০০০ বছরের স্যার ৪,০০০ বছরের পুরনো সমৃদ্ধ ইতিহাস পৃথিবীর কোথাও আপনি পাবেন না স্যার। এবং এরকম বাঙালি কোথাও পাবেন না যারা ঝাঁপিয়ে পড়ে দেশের জন্য স্যার। আপনি দোয়া ঠিক। করবেন স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। সুধী দর্শক, আপনাদের আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। মেহনাজ তোমাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। শুভরাত্রি।